জোট সরকারের শেষ দিকে বিএনপি থেকে বের হয়ে যান, এরপর এলডিপি রাজনীতিতে তিনি কখনো একা, কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, কখনো জামাতের সাথে জোটবদ্ধ হয়ে রাজনীতিতে সক্রিয় আছেন। রাষ্ট্রপতি নির্বাচন এবং সমসাময়িক রাজনীতি নিয়ে বিশেষ সাক্ষাৎকারে আমাদের মুখোমুখি হয়েছেন রাষ্ট্রপতি প্রার্থী এবং এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই এবং আপনার নামটি মিস স্পেল করার জন্য আমি আসলে অন্তর দুঃখিত। আমি আপনাকে বলতে চাই, আপনি আমাদের জেনারেশনের যারা আছেন তাদের অনেকেরই অনুকরণীয়, অনুসরণীয় এবং একজন বীর। আমি কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, এটা হই নাই। না, এটা কারেকশন। জোট 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 জোটের সাথে আমি আওয়ামী লীগের জোটে কখনো ছিলাম না। তাদের সাথে যোগাযোগ ছিল, কথা হয়েছিল। এটা রাজনীতি থাকলে সবার সাথে কথা বলতে হয়। এক সময় এরকম মনে হয়েছে না যে আপনার সাথে আওয়ামী লীগের একটা জোট হতে যাচ্ছে বা এরকম হয় না? এরকম জোট হয় না। আচ্ছা, ঠিক আছে, আই কাট মাইসেলফ। আমরা আলোচনায় আসি। আলোচনা আসি। দুই নম্বরটা হলো জি, আমি কিন্তু বেগম জিয়ার মন্ত্রী হই নাই। আচ্ছা, আমি মন্ত্রী হয়েছি 1980 সালের শেষের দিকে। ওকে। প্রথমবার মন্ত্রী হলাম যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। আচ্ছা, 1980 সালে। আচ্ছা। এবং আমি যখন চাকরি ছেড়ে দিই, হ্যাঁ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুরোধে, হ্যাঁ, আমার 13 বছর চাকরি বাকি ছিল। আচ্ছা আচ্ছা, এই যে ওইটা আমরা বলতে চাইছি যে আপনি আসলে সামরিক জীবন ছেড়ে রাজনীতিতে আসছেন, দেশের জন্য কি স্যাক্রিফাইসটা করেছি আমার 13 বছর চাকরি ছেড়ে। কিন্তু আপনি তো চাকরি ছেড়ে মন্ত্রী হয়েছেন, তো আর খারাপ হয় না? খুব বড় জিনিস না মন্ত্রী খারাপ হয়, কিন্তু আমার চাকরিটা আমার জন্য অনেক বড় ছিল। ওকে, মানে ইউ আর এ প্রাউড সোলজার। আমার বড় ছিল, যেটাকে ভিত্তি করে দেশের জন্য আমি সর্বপ্রথম বিদ্রোহ করেছিলাম। না, মানে আমাদের বীর বিক্রমদের মধ্যে সর্বপ্রথম যুদ্ধের সময় আপনি তো সর্বপ্রথম। জি, আমি লেফটেন্যান্ট হালদার, রাইট। আমরা দুজনেই ফোর বেঙ্গলের অফিসার। আমরা যুদ্ধকালীন সময়ে জুলাই মাসে খেতাব প্রাপ্ত হই। তখন কিন্তু অন্য কোনো অফিসার খেতাব পায়নি। আচ্ছা, এইটা নিয়ে আমার একটু কৌতূহল আছে। আমি এটা যদি আজকে সময় পাই আমি শেষ দিকে পড়বো। অনেকেই বলে থাকেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটার ক্ষেত্রে খেতাব প্রদানের ক্ষেত্রে অন্তত কিছুটা সামরিকায়ন হয়েছে, কারণ আপনারা যারা অফিসাররা ছিলেন তারা সবাই খেতাব পাইছেন। আমি আপনার কথা বলতেছি না, আপনি হয়তো খেতাব প্রাপ্যই ছিলেন, কিন্তু যে আর্মি অফিসার শুধু যুদ্ধকালীন সময়ে আপনার সঙ্গে যুদ্ধ বা আপনার সাথে যুদ্ধ করছে তারা সবাই খেতাব পাইছে, ব্যাপারটা কি এরকম? আসলে এটা আমি পরে বলে, কারণ অনেকগুলি বিষয় নিয়ে। আমি যখন খেতাব পাই তখন প্রায় 13টা যুদ্ধে আমি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করি। আপনার খেতাব পাওয়ার বিষয়টা আলাদা, কিন্তু যে কোনো অফিসারই খেতাব পাইছেন, ব্যাপারটা কি এরকম? না, যারা যুদ্ধ করবে তারা খেতাব পায় না। যারা যুদ্ধ করছে তাদের মধ্যে এখানে অনেক অফিসার আছে, আচ্ছা, যারা খেতাব পায় নাই। ওকে, সুতরাং আমি ওইদিকে যাচ্ছি না। আমি প্রায় 14-15টা সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করার পরে খেতাব পেয়েছি। আপনার ব্যাপারে কারো কোনো প্রশ্নই নাই। এটা স্যার আরেকটা কথা বলি। আপনার ব্যাপারে কারো কোনো প্রশ্ন? এটা স্যার আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো, 3টা ব্রিগেড হয়েছিল তাদের আদি অক্ষরের নামে। জিয়াউর রহমান আদি অক্ষর জেড ফোর্স, হ্যাঁ, শফিউল্লাহ সাহেবের জন্য হচ্ছে এস ফোর্স, খালেদ মোশাররফের কে ফোর্স। জি, খালেদ মোশাররফের কে ফোর্স অফ ব্রিগেড মেজর আসছিল ইন্ডিয়ান আর্মি থেকে। ওকে। এস ফোর্স অফ ব্রিগেড মেজর আসছিল ইন্ডিয়ান আর্মি থেকে। জিয়াউর রহমান সাহেব যখন এস ফোর্স খাড়া করবে, গঠন করবে, উনি আমার কাছে বিদায় নিতে আসলেন ছাগল লাইয়ার কাছে। উনি আমাকে বললেন যে তো অনেকদিন একসাথে ছিলাম, আমি এখন নতুন ভাবে একটা ব্রিগেড গঠন করবো, ওটাতে চলে যাচ্ছি, তোমার বিদায় নিতে আসলাম। আমি উনাকে জিজ্ঞাসা করলাম, আপনি আমার কাছে কি আশা করবেন? বললে, আমি খুব খুশি হইতাম তুমি যদি আমার সাথে থাকতা। আমি যে আপনার সাথে আমি নাই, এটা কে বললো? বলতে কিভাবে, তোমার তো কোনো বদলি হয়নি। আমি যে বদলি আমার কে করবে? আমি তো কারোর নেতৃত্বে বিদ্রোহ করিনি। আচ্ছা, আমি নিজে স্ব-উদ্যোগে বিদ্রোহ করেছি। আপনি তুরা পৌঁছার আগে, মেঘালয় পৌঁছার আগে ক্যাপ্টেন ওলি ওখানে হাজির থাকবে। ক্যালকাটা চলে গেলেন, আমি একটা গাড়ি নিয়ে, আমার ড্রাইভার ছিল নজির, সিভিলিয়ান, আমার সিভিল জিপ ছিল, টয়োটা জিপ। ওই জিপ নিয়ে পরের দিন আমি স্ট্যান্ড গান নিয়ে রওনা হয়ে গেলাম। প্রতিমধ্যে 2টা আর্মি ক্যাম্পে, ইন্ডিয়ান আর্মি ক্যাম্পে রাত্রি যাপন করলাম। গভীর জঙ্গলে পৌঁছে গেলাম। এটা গভীর জঙ্গল, জিয়া সাহেবকে বনবাস দেওয়ার মতো। শফিউল্লাহ সাহেব তাই গেল নিজের জায়গায়, খালেদ মোশাররফ সাহেব তাই গেল নিজের জায়গায়। জিয়াউর রহমানের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হলো, তাকে পাঠাই দেওয়া হলো মেঘালয়ের গভীর জঙ্গলে।
কিন্তু আমরা সেই গভীর জঙ্গল আর রাখলাম না। ওইটাকে তো জঙ্গলে গিয়ে জঙ্গল কেটে আমি ব্রিগেড হেডকোয়ার্টার স্থাপন করলাম 7 জুলাই 1971 স্থাপন করলাম। জিয়া সাহেব যখন আসলেন উনি এটা তাজ্জব হয়ে গেলেন দেখে, তুমি কি এটা কিভাবে করলা? তা আমি, স্যার আপনি আসবেন, আমি ব্রিগেড হেডকোয়ার্টার স্থাপন করবো না, এটা তো হইতে পারে না। তখন আমাদের অধীনে ছিল 1st বেঙ্গল রেজিমেন্ট, 8 বেঙ্গল রেজিমেন্ট, 3rd বেঙ্গল রেজিমেন্ট। আমরা কিন্তু বসেছিলাম না, এক সপ্তাহের মধ্যে আমরা যুদ্ধ পরিকল্পনা করলাম। 1st বেঙ্গলকে দিয়ে কোথায় আক্রমণ করবে, 8 বেঙ্গলকে দিয়ে কোথায় আক্রমণ করবে, 3rd বেঙ্গলকে দিয়ে কোথায় আক্রমণ করবে। অন্য বেঙ্গল রেজিমেন্টগুলি তখনও কিন্তু বর্ডারে বসা ছিল। আমরা কিন্তু যুদ্ধে লিপ্ত হয়ে গেলাম। আমরা আমরা সেই জন্য আমি বলতেছিলাম যে মানে এই প্রশ্নগুলি একটু শেষ করে, আচ্ছা তাহলে একটু দ্রুত শেষ করে, কারণ আমাদের অনেক, যেহেতু ব্রিগেড মেজর ছিলাম, জিয়া সাহেব আমাকে জিজ্ঞাসা করলো তুমি ব্রিগেড মেজর হবে কিভাবে, তুমি তো কখনো ব্রিগেড মেজর কাজ করো নাই। তা আমি করি নাই। আপনি যে ব্রিগেড কমান্ডার হলেন, মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল, ব্রিগেডিয়ার 3 ধাপ গেলেন, আমি 1 ধাপ উপরে যেতে, অসুবিধাটা কোথায়? আপনি 3 ধাপ উপরে গেলেন, আমি 1 ধাপ উপরে যাব। আর যে ব্রিগেড মেজর কাজটা হলো আমি জানি না, কিন্তু আপনি তো জানেন। আমার যে হেড ক্লার্ক সুবাদার মেজর রহমান 2য় বিশ্বযুদ্ধের থেকে আছে, তিনি জানেন। সুতরাং আপনার দুজনের কাছ থেকে আমি কাজ শিখবো, কিন্তু ইন্ডিয়ান অফিসার এখানে থাকবে না। ইন্ডিয়ান অফিসার আসলো, আমি কিন্তু তার রাত্রে রাখলাম, পরের দিন সকালে গাড়িতে বসে বিদায় করে দিলাম। আমার এই অর্ডারটা, আমি যে ব্রিগেড মেজর ছিলাম, অনেক মুক্তিযোদ্ধারা এটা পছন্দ করে নাই, যার কারণে 1971, 1972, 1973, 1974, 1975 পর্যন্ত আমার এই অর্ডারটা হয়নি। 1975 যখন আমি শেষ দিকে আর্মি হেডকোয়ার্টারে আসলাম, জিএসও 1 জেনারেল, এটা হলো অপারেশনাল সাইট, যুদ্ধ পরিচালনা করে, ওটাতে আসলাম। এর পরের দিনে জিএ সাহেব আমাকে ডাকে বলে তুমি আমার অফিসের দায়িত্ব নিতে হবে, আমার সেক্রেটারি হিসেবে। আমি যখন দায়িত্ব নিলাম, প্রথম কাজটা করলাম, মিলিটারি সেক্রেটারিকে ডেকে নিলাম। ডেকে নিয়ে বললেন যে আমার 6 বছর হচ্ছে, তুমি আমার অর্ডারটা কেন করলে না? আজকে সন্ধ্যার মধ্যে অর্ডার করে নিয়ে। ওকে ওকে, আমার মনে হয় যে এই গল্প আমরা শুনতে পারবো এবং শুনতে চাইবো, খুবই ফ্যাসিনেটিং। কিন্তু বাংলাদেশের রাজনীতি এবং অন্যান্য জিনিসগুলি নিয়েও আমরা আসলে মানে একজন সামরিক বাহিনী কর্মকর্তার পাশাপাশি একজন রাজনীতিবিদ ডক্টর অলি আহমেদকে আমরা একটু শুনতে চাই। আমি আমার প্রথম যে বিষয়টা আপনার কাছে, আমি যে বিষয়টা নিয়ে আমি প্রশ্ন করতে চাই, মানে সেইটাতে আমি আপনাকে বলবো যে আপনি রাষ্ট্রপতি পদে নির্বাচন করতেছেন, 11 দলীয় জোটের প্রার্থী, কিন্তু আপনি জানেন যে সংসদে 70 অনুচ্ছেদ বহাল থাকার জন্য যেটা হয়েছে যে 2/3 বেশি আসন যেহেতু সরকারি দল অর্থাৎ বিএনপি, সুতরাং বিএনপির প্রার্থীর বিজয় প্রায় নিশ্চিত 100% ছিল। তো আপনার প্রার্থী হওয়ার কারণ কি আসলে? গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি জয় বা পরাজয়ের কথা চিন্তা করেন না, আপনি গণতন্ত্রটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে, এটা হলো 1 নম্বর। ওকে। 2 নম্বর হলো, আমরা যদি 11 দলীয় জোট, এটা হলো সবচেয়ে বড় জোট বাংলাদেশের বর্তমান পরিপ্রেক্ষিতে। বড় মানে সব 11 দল আর কারো কাছে নেই, মানে দলের সংখ্যায়, দলের সংখ্যায়, কিন্তু জনসমর্থনে তো না। জনসমর্থনও তাই, এটা তো আপনি জানেন। রেজওয়ানা বলেই দিছিল যে আপনারাই সরকার গঠন করতেন, কিন্তু এটা একটা সূক্ষ্ম কারচুপির মাধ্যমে আমরা আপনাদেরকে পরাজিত করেছি। আই বেগ টু ডিফার। উনি কিন্তু আসলে এইটা পরে উনার অবস্থান ক্লিয়ার করছেন যে উনি এটা বলেন নাই, উনি মিন করেন নাই। উনি বলছেন এটা এখন বললে তো আর হবে না। আচ্ছা, এখন আপনি জয় পরাজয়ের কথা চিন্তা করেন না, সো আপনি গণতান্ত্রিক পদ্ধতিটা শক্তিশালী করার জন্য আপনাকে। কিন্তু এইটা কি আসলে ঠিক যে আপনি যখন জানেন যে এখানে যারা ভোটের সংখ্যা সেখানে আবার 70 কার্যকর, এবং আপনি জানেন যে বিএনপির যিনি চিফ হুইপ আছেন তিনি আবার সবাইকে বলেও দিচ্ছেন দেখেন 70 কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হবে, আপনি যদি বিরোধী কাউকে, আমার মনে হয় আপনি দাঁড়াইছেন বলেই বলছে যে বিরোধী কাউকে যদি ভোট দেন তাহলে কিন্তু এখানে আবার 70 অ্যাপ্লিকেবল হবে, আপনার এটা থাকবে না। আমি আপনাকে বলছি প্রথমে জয় পরাজয়ের ব্যাপার না, এটা হলো 1 নম্বর হলো গণতান্ত্রিক পদ্ধতি থেকে সম্মান করে। কিন্তু উনি যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতেন, মানে যাকে হ্যাঁ, 1 নম্বর হলো আপনাকে বলতে হবে যে আমি
গণতান্ত্রিক পদ্ধতিকে সম্মান করি। ওকে, এটা সম্মান করার জন্য আমরা একটা প্রার্থী দেওয়া দরকার। 2 নম্বর হলো আজকে যদি আমরা প্রার্থী না দিতাম তখন আপনারাই সবাই বলতো প্রার্থী দিলেন না কেন, কিন্তু আমাদের কাজই তো এটা, প্রার্থী দাঁড়ালেন না কেন? 11 দলের কোনো প্রার্থী নেই, 11 দলের কোনো প্রার্থী নেই। আচ্ছা, এই ক্ষেত্রে এখন আমরা জনগণকে বলতে চাই যে 11 দলের প্রার্থী আছে, ওকে, এবং আমরা চাই বিএনপির এরকম একটা ভালো প্রার্থী দেখ যেটা 11 দলের থেকে ভালো হবে। আচ্ছা, আমার সেখানে প্রশ্ন হচ্ছে যে আপনি রাষ্ট্রপতি পদে 11 দলের হয়ে নির্বাচন করবেন এইটা জেনেই কি আপনি 11 দলে গেলেন, নাকি আপনি আসেন বলে 11 দল আপনাকে প্রার্থী করলো? মানে এটা কি আপনাকে আগেই জানানো হয়েছিল যে, মানে তাহলে একটু ব্যাকগ্রাউন্ড বলতে হবে, অল্প করে বলেন, কারণ আমরা জি 2008 সালে আমি এককভাবে এলডিপি হিসেবে নির্বাচন করেছিলাম। এবার কিন্তু আমি নির্বাচন করিনি না, কিন্তু সবাই মনে করে আমি পরাজিত হয়েছে, আমি নির্বাচন করেছি। আমাদের লোকগুলি কি রকম অজ্ঞ অশিক্ষিত এটা বুঝতে পারে। আমি যে নির্বাচন করেছি বা করিনি এটাও জানে না। আমি নির্বাচন অংশগ্রহণ করিনি। এখানে আমি 10 সালের পর থেকে বিএনপির সাথেই ছিলাম। বিশেষ করে হাসিনার আমলে আমি সবচেয়ে বেশি লাগাতারভাবে বলেন প্রত্যেকবার মিটিং করে সরকারের সমালোচনা করেছি, যেখানে যেখানে গঠনমূলক সমালোচনা করার দরকার করেছি, এবং অনেক সময় বিএনপি বয়স সেটা করে নেই। সর্বশেষ সবাই আমার বাসায় চলে আসলো। ওই দিন প্রায় 200-এর উপরে সাংবাদিক ছিল। আমি একটা বিপদগ্রস্ত অবস্থায় ছিলাম, কারণ এটা আইনভঙ্গ ছিল। 2028 সালের কথা বলতেছেন না, এই বছর 3 আগে। আচ্ছা, তো কারণ তারা সাহস পাচ্ছিল না হাসিনার বিরুদ্ধে বক্তব্য রাখার। ওকে, আমি বক্তব্য রেখেছি। এবং আপনি তো ওই সময়, আমার মনে পড়ে ডয়চে ভেলে তো আপনি আমাকে ইন্টারভিউ দিয়েছিলেন, সেখানেও আপনি খোলামেলা অনেক কথা বলেছেন, সেটা শেখ হাসিনা এবং হাসিনার বিরুদ্ধে হোক বা হাসিনার সরকারের বিরুদ্ধে হোক, আমি খোলামেলা ভাবে যখন যে ভুল করেছে সেটা খোলামেলা ভাবে সমাজ গঠনমূলক, কিন্তু আমি কোন দলের কাছে বিক্রি হইনি। এইবারও আমি বিএনপির সাথেই ছিলাম এবং বেগম জিয়ার মুক্তির জন্য সর্বপ্রথম মুক্তি মঞ্চ আমিই করেছি। ওকে, আওয়ামী লীগের থেকে প্রত্যেকবার আমি অফার পেয়েছি মন্ত্রী হওয়ার জন্য, টাকা নেওয়ার জন্য। অনেকে বলে আমি লোভের জন্য জামাতের কাছে গেছি। তাদেরকে বলবো আল্লাহকে ভয় করো, নবীকে ভয় করো। লোভের জন্য যদি যেতাম, আমি প্রধানমন্ত্রী হয়ে যেতাম 1996 সালে, তখন আমি যাই নাই। হাসিনা জীবিত থাকতে, হাসিনা বাংলাদেশ থাকতে আমি এই কথাগুলি বলেছি, আজকে বলছি না, আপনি তখনই বলছি। এবং প্রত্যেকবার নির্বাচনের সময় 2008 থেকে নিয়ে প্রত্যেকবার তারা আমাকে মন্ত্রী করতে চেয়েছে, আওয়ামী লীগেরা টাকা দিতে চেয়েছে, আমি তাদের সাথে যাই নাই। বেগম জিয়ার সাথে আমি কখনো বেইমানি করিনি, আমি ওনার সাথে, উনি আমাকে অনুরোধ করেছেন, ওনার সাথে ছিলাম। উনি যখন অসুস্থ হয়েছেন তখনও কিন্তু উনি প্রায়, আমি বিশ্বাস করি, প্রত্যেক মাসে মেসেজ দিয়েছেন, আমি গেছি, ওনাকে দেখছি। এইবারও কিন্তু আমাদের একটা তালিকা 10 জনের, ফখরুল ইসলাম সাহেবের কাছে পাঠালাম, নজরুল ইসলাম সাহেবের কাছে পাঠালাম, সালাউদ্দিনের কাছে পাঠালাম, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কাছে পাঠালাম, 10 জনের একটা তালিকা। এবং ওটাতে লিখে দিলাম যে কয়জন আপনারা মনে করেন আপনারা অ্যাকোমোডেট করতে পারবেন, যারা উপযুক্ত। আপনাদের প্রার্থীর থেকে যদি উপযুক্ত না হয় আপনি দেবেন না, আপনাদের প্রার্থীর থেকে যদি উপযুক্ত হয় তাহলে যে কয়জনকে দিতে পারবেন আপনারা দেন। ওনারা কিন্তু সর্বশেষ দিন পর্যন্ত আমাদের সাথে কোনো কথাও বলে নাই, যোগাযোগ করে নাই। অর্থাৎ আমাদেরকে গভীর সমুদ্রে নিক্ষেপ করে চুপচাপ বসে রইল। তখন আমাদের দলের যারা সিনিয়র নেতারা আছেন, যারা নির্বাচন করতে চান, তারা সবাই, যে মহাসচিব চলে গেছেন বিএনপিতে গিয়ে পরাজয় বরণ করে আমেরিকায় পলাই গেছেন, সবাই মিলে আমার ঘরে বসলো। ওনাদেরকে বললাম যে আপনারা খোলা মেলা মন্তব্যটা দেন, মনের মধ্যে কোনো কথা রাখবেন। ওনারা খোলা মেলা মন্তব্য দিলেন যে বিএনপির সাথে আমাদেরকে নিয়ে যান। তখন মহাসচিব রিদওয়ান আহমদ বললো যে আমি পারবো না, এটা ওখানে গেলে শুধু সারের সিটটাই দেবে, অর্থাৎ আমার কথা, বাকি সিটের কোনো নিশ্চয়তা নেই। বাকি প্রেসিডিয়াম সদস্যরা বললো তো এটা তো হয় না, আমরা এতদিন পরিশ্রম করলাম, বেগম জিয়ার মুক্তির জন্য সংগ্রাম করলাম,
আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা প্রত্যেকটা মিছিলে অংশ নিলাম, আমাদের মূল্যায়নটা কিভাবে হবে? তাহলে আপনারা জামাতের সাথে যোগাযোগ করেন। রিদওয়ান সাহেব প্রস্তাব দিল, প্রস্তাব দেওয়ার পরে সব প্রেসিডিয়াম সদস্য সর্বসম্মতি বলল যে স্যার জামাতের সাথে আমরা যোগাযোগ করি। আমাদের কারণ এটা তখন আমার উপর নির্ভরশীল ছিল না, আমাকে তো না ঠিক আছে, আমি আমার কোনো অসুবিধা নাই, মানে আমি যেটা বলি যে বাংলাদেশের এখানে কিন্তু আমি কোনো সুবিধা নেওয়ার জন্য জামাতে যাই নাই, কারণ আমাদের দলের প্রেসিডিয়াম সদস্যরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে জামাতের সাথে যাওয়ার, এটা জামাতে যাওয়ার জন্য। এবং এটা আমি এটা আমার উপর বাইন্ডিং, এটা আমি আমার মনে হয় যে দর্শকরাও এটা অনেকটাই বুঝতে পারছেন, যে কারণ হচ্ছে যে আপনি একটি রাজনৈতিক দলকে, যখন থেকেই রাজনৈতিক দলটি আসছে, আপনি কিন্তু আপনার প্রতিশ্রুতি ছিল যে আপনি এটা গণতান্ত্রিকভাবে এটা পরিচালনা করবেন, নট লাইক যেহেতু এটা আপনার দল। হ্যাঁ এটা তো সেই ক্ষেত্রে যদি পার্টি থেকে সিদ্ধান্ত হয় এটা ফেয়ার এনাফ। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে ধরেন কর্নেল ডক্টর অলি আহমদ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় একটা হিস্ট্রিক বা একটা আইকনিক ফিগার, তারপরে তার রাজনীতি বর্ণাঢ্য, তার রাজনৈতিক জীবন, আপনার বক্তৃতা শোনার জন্য, এমনকি আপনার চাটগাঁয়া ভাষার বক্তৃতা শোনার জন্য উত্তরবঙ্গের একটা মানুষের একটা বেকুলতা দেখতে পাইছি আমরা নানা সময়। আপনার কাছে কি মনে হয় যে এই সময় আইসা, আমি কিন্তু লোভের কথা বলতেছি না, আমি বলতেছি হচ্ছে যে আপনার রাজনীতির এই চূড়ায় আরোহণ করার পরে আপনার যখন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন কোনো একটা জোট করতে হলো, যেই জামাতের ব্যাপারে আপনি অনেক বেশি ক্রিটিক্যাল, আমি ব্যাখ্যায় গেলাম না, আপনার রাজনৈতিক জীবনে আপনি অনেক বেশি ক্রিটিক্যাল ছিলেন, আমাদের দর্শকরা এখানে লিখতেছেন আপনি যখন এইরকম একটা যুদ্ধ করতেছেন তখন জামাত ইসলামী শীর্ষ নেতারা কে কোথায় ছিল আসলে, আপনার কাছে কখন এটা মনে হয় কিনা? অনেকে এরকম মন্তব্য করছেন। আমার প্রশ্নটা ওই জায়গায়, সেইখানে কর্নেল অলি আহমদ আসলে তো একটা একটা অধ্যায়, উনার কি মনে হইলো যে আমারে আয়শা বলল যে 10 জন সিটটা তারে দিবে, সেই জন্য আমার জামাতের সঙ্গে জোট করতে হবে? আপনার কিরকম আপনার কিরকম লাগলো? আই হ্যাভ নাথিং এগেইনস্ট জামাত ইজ ফাইন টু মি, কিন্তু আমি একজন জাতীয় নেতা হিসেবে জি আমার দায়িত্বটা কি? আমার দায়িত্বটা হলো সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করা, জাতিকে বিভক্ত করা না। যারা বাংলাদেশকে ভালোবাসে না, যে সমস্ত দেশ বাংলাদেশের উন্নতি চায় না, তারা চায় বাংলাদেশকে বিভক্ত করে রাজাকার, মুক্তিযোদ্ধা, এই ট্যাবলেটগুলি জীবিত রেখে বাংলাদেশকে ধ্বংস করা। আমি সবসময় চেষ্টা করেছি সবাইকে ঐক্যবদ্ধ। আপনি এটা ট্যাবলেট কেন বলতেছেন? একটা পার্টি যদি, আপনারা যখন যুদ্ধ করতেছেন তখন যাদের বিরুদ্ধে আপনি যুদ্ধ করতেছেন, একটা পার্টি যদি বলে আচ্ছা প্লিজ করেন। আমার অন্যতম একটা দায়িত্ব হচ্ছে একজন জাতীয় নেতা হিসেবে দেশকে ঐক্যবদ্ধ করা। বিভক্ত জাতিকে নিয়ে কখনো এগিয়ে যাওয়া যায় না, দুর্বল হয়ে যায়। যেখানে ভারতের মতো একটা দেশ পাশে আছে, যারা প্রতিনিয়ত আপনার উপরে স্টিম রোলার চালাচ্ছে, আপনার অভিন্ন নদীগুলির কোনো পানি দিচ্ছে না, শুষ্ক মৌসুমে আপনার কোনো পানি নেই, বর্ষা মৌসুমে আপনাকে ডুবাই মারতেছে, আপনার গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে যাবে, আপনার বন্দরগুলি ব্যবহার করবে, কোনো পয়সা দেবে না, আপনার উপর দিয়ে বর্তমান রাজনীতির কি সম্পর্ক? শুনলেন কথাটা, আমি শেষ করি। জি, আপনার গায়ের উপর দিয়ে রেলওয়ে লাইন নিয়ে চলে যাবে, আপনার বন্দরগুলি ব্যবহার করবে, আপনার চারিদিকে ফেন্সিং দিয়ে আপনাকে ঘেরার মধ্যে নিয়ে নেবে, এরকম একটা শক্তি পাশে আছে। এখানে যদি আপনি দ্বিধা বিভক্ত হয়ে যান, তাহলে আপনাকে লাথি মারা বা আমাকে লাথি মারা ভারতের, আমি অবশ্যই দুর্বল অবস্থায় থাকলে আপনাকে ধ্বংস করা কঠিন না। আমার কাজ হলো মুক্তিযুদ্ধ হিসেবে দেশটাকে ঐক্যবদ্ধ করা। আর আপনি যাদের কথা বলতেছেন রাজাকার, তাদের জন্ম কি কখন হয়েছে? এদের জন্ম হয়েছে 1960 সালের পরে। এইটা কিন্তু হচ্ছে আমার কাছে মনে হয় এটা ফ্যালাসি একটা, আমার জন্ম হয়েছে পরে, আমি সেই সময় ছিলাম না, এটা হচ্ছে একটা ফ্যালাসি। কারণ আদর্শগতভাবে আমি এটা বুঝি, আপনি বাংলাদেশের জন্মের বিরোধিতা করছিলেন, আপনি বাংলাদেশের পক্ষে যুদ্ধ করছেন,
ওরা বাংলাদেশের জন্মের বিরোধিতা করছে। এখন দে হ্যাভ টু কাম আউট ক্লিন। ওরা এসে তো বলতে হবে যে আমার ওই পজিশনটা ভুল ছিল। আপনি কি এটা আমাকে বলতে পারেন যে কোনোদিন জামায়াতের আমির ওই সময় ছোট থাক, বাচ্চা থাক, না বুঝুক, আমাকে বলছে যে অনেক ছোট ছিল, অনেক কিছু জানতো না। তো ঠিক আছে, যারা সে সময় বড় ছিল তাদের সমালোচনা করছেন উনি। ওদের তো ফাঁসি দিয়ে দিছে, ওদের তো বিচার হয়ে গেছে। আপনি তো দল হিসেবে আপনার বলতে হবে যে পজিশন, দল হিসেবে আমার পজিশন সে সময় ভুল ছিল, ইজেন্ট ইট? ওদের না, ওদের তো ফাঁসি হয়ে গেছে। না না, সেইটা তো অ্যাক্টরদের ফাঁসি হয়েছে, কিন্তু এবং সেই ফাঁসির ক্ষেত্রেও কিভাবে এই আইন পরিচালিত হয়েছে, কিভাবে, নানা প্রশ্ন আছে। আমার প্রশ্ন হচ্ছে দল হিসাবে কি তারা তাদের প্রসঙ্গটা ক্লিয়ার করছে? আপনার কাছে কি মনে হয় তারা কি ক্লিয়ার করছে যে না আমরা জামাতে ইসলামী হিসাবে ওই সময় 3-4টা উদাহরণ কিন্তু দেয়, আমি বলতে পারি। একটা বলে গোলাম আজম অনেক সময় বলছিলেন, আরেকটা বলে যে আমরা 47 থেকে 2026, এটা শফিক সাহেব আমাকে বলছেন জামাত ইসলামের 47 থেকে 2025 আপনি যখন কথা বলতেছেন তখন আমাদের সকল ভুল নিয়ে আমরা এখন আছে কেন? 1971 যখন দেশটা জন্ম নিতেছে তখন তোমাদের পজিশন ভুল ছিল, এটা বলতে অসুবিধাটা কোথায়? এটা উনি বারবার বলছেন, এটা যে বলতেছেন না, এটা না, না বারবার ঘুরায় পেঁচায় বলতেছেন, হয়তো না 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 বারবার ঘুরায় পেঁচা বলতেছেন এবং এইসব যুক্তি দিতেছেন যে আমাদের লোকদের জন্ম হয় নাই তখন। বর্তমানে যারা আছে তাদের তো জন্মই হয়নি। না, জন্ম না হোক, তাহলে আরো ভালো, তো বলুক 71 সালে জামাত ইসলামের পজিশন ভুল ছিল। যাদের ওই সময় জন্ম হয় না তারা তো আরো বেশি করে বলে 71 সালটা এই ছিল হচ্ছে ভারতের নেতৃত্বে একটা আপনি যুদ্ধ। যখন তাদের সাথে কথা বলবেন আপনিও বলবেন, আমিও বলবো। আপনি তো বলেনি, আপনার কাছ থেকে তো আমি, এখন আপনি যদি একটা লোকে, আমি আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি। লোকে ঘৃণা করে আলোক পৃথক, না আমি ঘৃণা করি না, না আপনার কথা বলছি না, হ্যাঁ আমি পৃথকও করতে চাই না। পৃথক করে যদি লোকগুলোকে আলাদা করে, না আমি পৃথকও করতে চাই না, সমাজের একটা অংশ। না না আমি পৃথকও করতে চাই না। তাদেরকে একত্র করতে হবে, তাদেরকে সঠিক রাস্তায় নিয়ে আসতে হবে। আমি পৃথক, এটাই হবে একটা নেতৃত্ব। রাইট রাইট, আমি আপনার সাথে 100% একমত। কিন্তু ঘটনাটা হইতেছে হচ্ছে তারা একসাথে আসার জন্য রেডি কিনা। আমরা তো দেখি যখনই সুযোগ পাওয়া যাচ্ছে তখনই বলা হইতেছে যে না ওইটা তো ওই সময় ওইটা করে না, এটা তো শেষ হয়ে গেছে, ওইটার মধ্যে থেকে এটা কিছু প্রতিষ্ঠিত হয় নাই। হাওয়েভার আপনি এগুলো আমার থেকে ভালো জানেন। আমি